এটাকে বলা হয়েছে যে an area or arena in which commercial dealings are conducted, that means buying and selling occurs. Market is a where ওই যে উনাকে বলে দেন, যে কথা বলে ওখানে মিউট করে দেন। That means market is a process where buying and selling is done. তাই এখানে বলা হয়েছে যে an arena in which commercial dealings are conducted. এখন আমার কোশ্চেন হচ্ছে what is marketing? Marketing refers to activities undertaken by a company or an organization to promote buying and selling of a product or service. That means marketing is a system which is done by an organization. এটা organization কর্তৃক করা হয় why to buying and selling of a product or service. তাহলে কথা, it is done by an organization why to buy and sell either a product or service. Very small, এগুলো হচ্ছে 1-2 নাম্বারের। তারপরে what do you mean by marketing concept? মার্কেটিং কনসেপ্ট কি, মার্কেটিং এর ধারণাটা কি, অথবা কোশ্চেনটা একটু ক্রিটিক্যালি হলে what relatively weight মানে ওজন, what relatively weight should be given to the interest of the organization, the customer and society. মানে what should be give emphasis, কিসের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, একটা অর্গানাইজেশনের প্রফিট আর্নিং নাকি কাস্টমারকে ধরে রাখা নাকি সোসাইটির উন্নয়ন। আমরা নরমালি বিজনেসে কি চিন্তা করি যে প্রফিট, তাই বলেছে হোয়াট মাস্ট বি গিভেন মোর এমফাসাইজ, কাকে বেশি গুরুত্ব দিতে হবে, অর্গানাইজেশনের প্রফিট নাকি কাস্টমার নাকি সোসাইটি। কোশ্চেনটা হচ্ছে তাই কিন্তু, যে হোয়াট রিলেটিভ ওয়েট শুড বি গিভেন টু দ্য ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন অর কাস্টমার অর সোসাইটি, দ্যাট মিনস হোয়াট শুড বি গিভেন মোর এমফাসাইজ। অ্যাকচুয়ালি আমরা বিজনেসে যদি আমরা কমার্শিয়াল ডিলিংস চিন্তা করি তাহলে কিন্তু আমরা অর্গানাইজেশনের প্রফিট চিন্তা করি, এই বাংলাদেশ বিশেষ করে। কাস্টমারের স্যাটিসফ্যাকশন, কাস্টমারের সাইড চিন্তা করি না, সোসাইটি তো দূরের কথা। যে কাস্টমার আমার এত লয়াল, তারপর আমি তাকে কি করছি, বিষ মিশানো খাবার দিয়ে দিচ্ছি ভালো খাবার বলে। তো ইট ইজ দ্য বাংলাদেশ। হোয়াট শুড বি গিভেন মোর এমফাসাইজ, কার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, আইদার অর্গানাইজেশন অর কাস্টমার সোসাইটি। এটা বুঝে অ্যান্সার করবেন। এই ধরনের কোশ্চেন থাকলে সরাসরি ইয়েস নো উত্তর না দিয়ে আগে একটু পজিটিভ নেগেটিভ অ্যান্সার দিয়ে দেন ইউ ক্যান শো ইয়োর concept. Thus we can say that organizational profit is important but customer is more important because customer is inherent part of the society. Customer কিন্তু আমার সমাজের অংশ। এরকম করে লাস্টে কনক্লুশনটা ড্র করতে হবে। তাহলে যদি সিম্পল কোশ্চেন হয় যে হোয়াট ডু মিন বাই মার্কেটিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট কি বলছে, মার্কেটিং কনসেপ্ট হচ্ছে ইউ মাস্ট অ্যাসেস দ্য কি ডিমান্ড অফ দ্য সোসাইটি, সোসাইটির ডিমান্ড অ্যাসেস করতে হবে। দ্যাট মিনস বলছে অ্যান অর্গানাইজেশনস মার্কেটিং এন্ড সেলিং অ্যাক্টিভিটিস শুড বি ক্যারিড আউট আন্ডার এ ওয়েল থট আউট ফিলোসফি। ওই যে ওয়েল থ্রু আউট ফিলোসফি কি বলছে, তার মধ্যে থাকতে হবে ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। একটা অর্গানাইজেশনের মার্কেটিং এবং সেলিং কনসেপ্ট ডিল করতে গেলে এটা অবশ্যই ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে। ইট মাস্ট বি গিভেন এমফাসাইজ, এই তিনটাকে গুরুত্ব দিতে হবে। এখন এই যে যদি কোশ্চেনটা ডাইরেক্ট কোশ্চেন হয় তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার, যে হোয়াট ডু ইউ মিন বাই মার্কেটিং কনসেপ্ট। তাহলে দেয়ার আর 5 মার্কেটিং কনসেপ্ট। আর মার্কেটিং কনসেপ্টের মধ্যে বলছে কি, মার্কেটিং কনসেপ্ট জিনিসটা কি, মার্কেটিং কনসেপ্ট হচ্ছে ফার্ম শুড অ্যানালাইজ দ্য নিড অফ দেয়ার কাস্টমার এন্ড দেন মেক ডিসিশন টু স্যাটিসফাই দোজ নিড। এইগুলো কিন্তু বইয়ের ভাষা না লিখে প্লিজ এই কথাটাই বললাম যে অর্গানাইজেশন মার্কেটিং কনসেপ্ট মিন্স বা মার্কেটিং বা সেলিং কনসেপ্ট মিন্স দ্য assess the customer's need বা societal need and try to fulfill them with your best effort. With your best effort মানে efficiency, effectiveness, corporate social responsibility। এর মধ্যেই কি এই যে need want demand যাই বলেন আইডেন্টিফাই করা, বেটার কোয়ালিটি ওরিয়েন্টেড প্রোডাক্ট দেওয়া। এর বলছে কি বেটার দেন কম্পিটিশন, অন্যর সাথে প্রতিযোগিতা না করে নিজের বেস্ট এফোর্ট দেওয়াটাই মার্কেটিং কনসেপ্ট। তাহলে মার্কেটিং কনসেপ্টটা আবারও কি, যে অ্যানালাইজ দ্য নিড ওয়ান্ট এন্ড ডিমান্ড অফ দ্য সোসাইটি এন্ড ট্রাই টু ফুলফিল দেম। সমাজের অভাবটা কি, সমাজে কি দরকার এটা আইডেন্টিফাই করা এবং ট্রাই টু ফুলফিল দেম। এরা বলছে যে নাথিং টু
কম্পিটিশন, যে অন্য কি করছে, যেমন ধরেন অমুক ফার্স্টে হয়েছে আমি হতে পারলাম না, এটা না চিন্তা করে আই শুড গিভ ইউর বা আই শুড গিভ মাই বেস্ট এফোর্ট। আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করে পড়াশোনা করবেন, আপনি আপনার রেজাল্ট পাবেন। অমুক ভালো রেজাল্ট করছে এই জন্য জেলাস না হয়ে নিজে ট্রাই করতে হবে। এটাই হচ্ছে মার্কেটিং কনসেপ্ট, হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বা অ্যাসেস বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ইউ নো দা নিড, ওয়ান্ট এন্ড ডিমান্ড অফ দ্য সোসাইটি এন্ড ট্রাই টু ফুলফিল দেম। এটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। 5 মার্কেটিং কনসেপ্ট, তার মধ্যে হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট এন্ড সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। এই যে মার্কেটিং কনসেপ্ট আলাদা দেওয়া হয়েছে যে এই কোশ্চেনের কারণে, যে হোয়াট শুড বি গিভেন মোর এমফাসাইজ। যদিও মার্কেটিং কনসেপ্ট কোশ্চেন, তারপরেও মার্কেটিং কনসেপ্ট একটা ব্রড টার্ম। মার্কেটিং কনসেপ্টের মেইন এটা কি, মেইন মার্কেটিং কনসেপ্টের কোর ইম্পর্টেন্স বা কোর থিংসটা কি, এই যে মার্কেটিং কনসেপ্টের বেসিক কথা হচ্ছে আইডেন্টিফাইং মার্কেট অর টার্গেট কনজিউমার হু আর, এই যে আইডেন্টিফাইং মার্কেট মানে কি, মার্কেট মানে কি হু ইজ মাই কাস্টমার, আলটিমেট কাস্টমার কে, এটাকে খুঁজে বের করা। এরপরে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য নিড, ওয়ান্ট এন্ড ডিমান্ড, তাদের নিড, ওয়ান্ট এবং ডিমান্ড আইডেন্টিফাই করা। এরপরে কি creating product or services based on the consumer need and want. Product or service should be created according to their need. এই কি আওয়াজটা কি আমার এখানে হচ্ছে না আপনাদের ওখানে? হ্যালো, এরপরে satisfying the need of the consumer। এই যে আমি কিন্তু ফার্স্টে মার্কেটিং স্টার্টিং থেকে I am telling you that first you must understand the societal need, want and demand and then try to fulfill them। দেখেন সেই কথাগুলো একই কথাই বলছে, identify the target market, understand the need, want and demand, then create product or service to fulfill them and satisfying the needs of the consumer better than competitor থেকে এই কি need, want and demand ফুলফিল করার চেষ্টা করতে হবে ভালো ওয়েতে। এরপরে কি লাস্ট আছে accomplishing all of this while earning a profit। accomplishing বাদ দেন, at last organization should earn profit। এই after doing all this you should try to earn profit। আগে প্রফিট চিন্তা করলে হবে না। এরপরে এখন সিঙ্গেল কনসেপ্ট গুলো, প্রোডাকশন কনসেপ্ট কি, কনজিউমার প্রেফার প্রোডাক্ট দ্যাট আর ওয়াইডলি অ্যাভেলেবল এন্ড ইনএক্সপেন্সিভ। তাহলে প্রোডাকশন কনসেপ্টে দ্যাট মিন্স হোয়াট উইল বি প্রডিউসড বাই দ্য কোম্পানি, কোম্পানি কি প্রডিউস করবে। তাহলে দেয়ার should be considered that consumer prefer product that are widely available and inexpensive, যেটা সহজে পাওয়া যায় এবং কম খরচ। দেন প্রোডাক্ট কি, প্রোডাক্টে থাকতে হবে অফার দ্য মোস্ট কোয়ালিটি, অর্গানাইজেশন শুড ট্রাই টু গিভ বেটার, বেস্ট কোয়ালিটি, পারফরমেন্স। এই যে কোয়ালিটি প্রোডাক্টের আছে, এখন কাস্টমার আসছে, ইউ আর নট স্পিকিং উইথ দেম, তাহলে বেস্ট পারফরমেন্স শো করতে হবে, ইনোভেটিভ ফিচার আনতে হবে। এরপরে কি দা কনজিউমার আর মোর লাইকলি টু বি লয়াল, কনজিউমার লয়াল হবে ইফ দে হ্যাভ মোর অপশন অফ প্রোডাক্ট অর দে গেট মোর বেনিফিট ফ্রম দা প্রোডাক্ট অফ দা কোম্পানি। এই কথাগুলো প্লিজ আবার, that means product must be quality oriented, provide best performance, innovative, or those loyal customer will come if the product option is more। that means যে প্রোডাক্টের অপশন বেশি থাকতে হবে, যে অল্টারনেটিভ থাকতে হবে, এবং then they will get more profit than আদার্স কোম্পানি, অন্যর থেকে আমার থেকে বেশি প্রফিট পাবে, এটা চিন্তা মানে স্যাটিসফ্যাকশন পাবে, এটা মাথায় রাখতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন দেখেন এই যে আগে ব্যাগ ছিল, এরপর আসলো পলিথিন, ইট ইজ থিনার, এটা পাতলা এবং ইট ইজ নট ড্যামেজেবল, সহজে নষ্ট হয় না, এরকম চিন্তা করতে হবে। সেলিং, এটা তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, তাহলে আমাদের এরকম সাস্টেনেবল, ইকোলজিক্যাল সবকিছু চিন্তা করে প্রোডাক্ট করতে হবে। সেলিং কনসেপ্টে কি থাকতে হবে, যে কনজিউমার উইল বাই প্রোডাক্ট অনলি ইফ কোম্পানি প্রমোটস অর সেলস দোজ প্রোডাক্ট। সেলিং কনসেপ্টে কিন্তু অ্যাকচুয়ালি sales department should have the main function. When a consumer is coming, they should behave, অনেক সময় দেখবেন যে you have no money but you are influenced by the seller দ্বারা influencer you are buying। এটা selling concept আসলে very very important, এটা বেশি important। The consumer will buy product only if company promotes or sells this product। যে প্রমোটস করছে, যে আপনি এই যে অ্যাড গুলো দেয়, অ্যাট্রাকটিভ ওয়েতে অ্যাড দেয়, জন্য দেখবেন বাচ্চারা চিপস খায়, চকলেট খায়,
is a selling concept. Marketing concept তো একটু broad. Marketing concept বলছে that you need to make your brand so strong that customer themselves prefer your brand over every other competitor. মানে মার্কেটিং কনসেপ্ট ব্রড টার্ম, দ্যাট মিন্স লয়াল কাস্টমার। এই যে আপনারা যে আফটার শেভিং লোশন গুলো ইউজ করছেন, এই জিনিসগুলো ধরেন যে যেটা ইউজ করেন তার বাইরে অন্য কোম্পানির দিকে নরমালি ছেলেরা ইউজ করতে চায় না। আবার কসমেটিক্স মেয়েরা যে যেটা ইউজ করছে অন্যটা ইউজ করতে চায় না। এটা হচ্ছে লয়াল কাস্টমার। ব্র্যান্ডটা হচ্ছে আপনার যে নিজের থেকে এনহারেন্ট ভ্যালু। আমি যখন ভ্যালু প্রাইসিং করাবো তখন আবার যে মার্কেটিং কনসেপ্ট হচ্ছে ইউ শুড ক্রিয়েট দ্য ব্র্যান্ড লয়্যালটি। যে আপনার জিনিস যেমন ধরেন যে আমরা আড়ং-এর প্রতি একটাই থাকে যে আড়ং-এর জিনিসটা ভালো, এরকম এক একজনের এক একটা যে এটা মানে এনহারেন্ট ভ্যালু যেটা, এটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। আর সোসাইটাল কনসেপ্ট হচ্ছে সোসাইটির ওয়েলফেয়ার, সোসাইটির মঙ্গল, সোসাইটির ওয়েলবিং চিন্তা করতে হবে। তাহলে মার্কেটিং কনসেপ্টটা কি, যে ফার্স্ট হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। That means when company is producing, they must think that it must be available and inexpensive. Product must be quality oriented, better performance, and provide better benefit বা best benefit to the consumer. আর selling concept promotes or sell to buy this. That means advertising, একটু attractive হইতে advertising দিলে তারা আসবে। মার্কেটিং কনসেপ্ট যে প্রোডাক্টের ইনহারেন্ট কোয়ালিটি থাকতে হবে, so that brand that means example is a brand company customer will be loyal and they are মানে কি বলবো মানে inherently pay to this কোম্পানি। এই কোম্পানির জিনিস ছাড়া তার অন্য জিনিসের প্রতি যাবেই না, এই ধরনের একটা কনসেপ্ট থাকতে হবে। আর সোসাইটাল মার্কেটিং হচ্ছে need want of target market and delivering value better than competition. ভ্যালুটা মানে কি, দাম না, কিন্তু এই ভ্যালু হচ্ছে আমি কি বলবো, ভ্যালু মানে আপনারা বলবেন মূল্য। এই মূল্যটা কিন্তু যে একটা প্রোডাক্টে, যে এখন শীতকাল আসছে লোশন ইউজ করে যদি আপনি বুঝেন যে দিস লোশন ইজ সুইটেবল ফর মি, যত দামি হোক আপনি কিন্তু এটা কিনবেন। এমন লোশন কিনবেন না যেটা আপনার দিয়ে 2 মিনিট পরে মনে হচ্ছে যে আপনার আবার হাত শুকায় আসছে, তাহলে কিন্তু আপনি ইউজ করবেন না। এই ভ্যালুটা হচ্ছে এনহারেন্ট ভ্যালু, মানে জিনিসটার প্রোডাক্টের স্যাটিসফ্যাকশন লেভেল। ক্লিয়ার? তাহলে কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনটা এই মার্কেটিং এর সমস্ত কোশ্চেনই আসলে ইম্পর্টেন্ট, কোনোটাই এই না। এরপরে কি, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেটিং মিক্স বা এক্সপ্লেইন দ্য মার্কেটিং মিক্স। এই আওয়াজটা কোথায় হচ্ছে? হ্যালো, ম্যাম আওয়াজ আসতেছে না তো? আমার এখানে একটা আওয়াজ আসছে। না ম্যাডাম, কোনো সাউন্ড তো হচ্ছে না আমাদের এখানে আসছে না। সুন্দর শোনা যাচ্ছে তো। আচ্ছা, আপনারা পাচ্ছেন? সুন্দর শোনা যাচ্ছে। কেমন জানি একটা সাউন্ড এসে আমার ডিস্টার্ব করতেছে। আমার কোনো ল্যাপটপে তো হওয়ার কথা না। আচ্ছা, আমি আবার আসলে আবার বলবো, দেখে আপনারা না শুনলে আমি কিভাবে শুনতেছি বুঝতেছি না। তাহলে মার্কেটিং মিক্স হচ্ছে আসলে কিন্তু কম্বিনেশন অফ ভেরিয়েবল। এই যে মিক্স মানে কম্বিনেশন অফ ভেরিয়েবল। The marketing mix কি, marketing mix is a group of market variable that the firm combine and control to produce the desired response in the market. That means marketing mix টা কি, it is the combination of variable which the marketer, is a firm মানে marketer control and মানে কি বলবো, marketer control and create awareness of the market. It is the combination of variables that the marketer combine and control to produce the desired response in the target market. Target market একটা প্রোডাক্টকে আমি যে দিব তার রেসপন্সটা কি, এই রেসপন্সটা ক্রিয়েট এবং কন্ট্রোল করার যে ভেরিয়েবল গুলো থাকে সেটাকেই বলা হয় মার্কেটিং মিক্স। মানে কম্বিনেশন অফ ভেরিয়েবল ইজ কল্ড দ্য মার্কেটিং মিক্স। এক নম্বরে আসবে প্রোডাক্ট। মার্কেটিং মিক্স নরমালি বলা হয় 4P। এখন আরো অনেক পি আসছে, তারপরে মানে শুরু থেকে ইনিশিয়াল স্টেজে দেয়ার ওয়াজ 4P ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তো প্রোডাক্ট কি, প্রোডাক্ট মানে কিন্তু গুডস অর সার্ভিস that company offer or want to sell and customer is willing to buy to satisfy their need, want and demand যাই বলি। প্রোডাক্টে কি থাকতে হবে, প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ফিচার, ব্র্যান্ড নেম, প্যাকেজ, সাইজ এটসেট্রা। তাহলে প্রোডাক্ট
Product refers to the goods or services that company offers and customer willing to say. Customer কিনতে চায় why? To satisfy their need, want and demand যাই বলেন। আর there are some feature of product, producটের কিছু feature থাকতে হবে, quality, design, etc. Price কি? Price the amount which the customer is willing to pay. Why? To fulfill their need. Pricing normally pricing depend on the কি কম্পিটিটরের উপর ডিপেন্ড করতে পারে, কম্পিটিটর কত প্রাইস চার্জ আমি কত করব, অথবা টার্ম অফ সেল এই যে এখন শীতের পোশাকের দাম বেশি, এখন গরমের পোশাকের দাম কম। তারপরে কাস্টমার লোকেশন, এটা কি এখন ঢাকা নাকি গাজীপুর নাকি আরো রুরাল এরিয়া আর আরবান এরিয়া, অথবা ডিসকাউন্ট হতে পারে, এই ধরনের এটসেট্রা থাকতে পারে। প্রাইস কি? প্রাইস হচ্ছে কাস্টমার ইজ উইলিং টু পে হোয়াই? টু স্যাটিসফাই হিজ নিড ওয়ান্ট এন্ড ডিমান্ড। প্রাইস ডিপেন্ডস অন আইদার কস্ট অফ দ্য প্রোডাক্ট অর লোকেশন অর কাস্টমার ওর অকেশনের উপরে ডিপেন্ড করে, যে অকেশন আসছে দাম নরমালি আমাদের দেশে একটু বাড়ে। প্লেস কি? where the customer gets the product is called place. That means the easy availability of the product in the target market. এখন you need a sweater but you are not getting it in Gazipur, you must have go to Dhaka, it's very difficult. So বলছে place must be available to the consumer. এরপরে প্রমোশন যে আমরা যে কি বললাম, প্রমোশন হচ্ছে সেলিং এন্ড মার্কেটিং কনসেপ্ট বললাম না, এই দুইটার আসলে প্রমোশন হচ্ছে কি, এই যে মার্কেটিং যে কনসেপ্ট, ব্র্যান্ড লয়্যালটি তৈরি করতে হবে, আর সেলিং হচ্ছে কি আমাকে কি করতে হবে, মার্কেট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে হবে কিভাবে? অ্যাডভার্টাইজিং দিয়ে, যাইদার টিভিতে অর লিফলেটে অর মাইকিং, যে কোনো ভাবে আপনাকে। তার মানে প্রমোশন হচ্ছে it could be advertising, direct marketing, sales promotion, personal selling, etc. তাহলে প্রমোশন হচ্ছে ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ দা প্রোডাক্ট সম্পর্কে সচেতন করে তোলা। এটা অ্যাডভার্টাইজিং হতে পারে, ডাইরেক্ট হতে পারে যে মাইকিং করে বিক্রি, সেলস প্রমোশন, অথবা পার্সোনাল সেলিং, যে ফ্রি একটা কিনলে একটা, বা মাইকিং করে। এরপরে 4P এর সাথে আরো 3P অ্যাডেড করলে এখন আবার কি আসলো? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন বলেছি। দেন অ্যানাদার 3 আরো আসবে আস্তে আস্তে। 3P, এই 3P হচ্ছে পিপল। এখন যে বলবেন যে কনজিউমারই তো আমার পিপল, এখন কনজিউমার আর ওয়ান পার্টি এন্ড অ্যানাদার পার্টি পিপল হতে পারে এমপ্লয়ি। তাহলে পিপল কি? ইট কম্প্রাইজেস অফ অল দ্য হিউম্যান বিং দ্যাট প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন অফারিং দ্য প্রোডাক্ট। আপনারা জাস্ট এত কিছু না বলে বলবেন যে people are involved in the organizations, people like employee or salesperson, if they influence বা tempted the consumer, then consumer is willing to buy. এই যে দুই বন্ধু গেছেন গেঞ্জি কিনতে, one friend is going to buy but another friend has given his accompany, তাকে সঙ্গ দিতে গেছে। এরপরে গিয়ে দেখলো যে না, seller কি salesperson has such charisma that he or she is influencing you, this is very smart and this is very quality oriented, you are looking nice, এরকম আপনাদের বলে না যে যেভাবে হোক না না আপনাকে খুব সুন্দর লাগছে, এরকম বলে টেম্পটেড করে ফেললো, দেন এই যে ইউ আর বাইং। তাহলে সেল পিপল মানে কিন্তু এমপ্লয়ি, অর্গানাইজেশনের পার্সনদের বোঝাচ্ছে, আর কনজিউমার হচ্ছে আমরা বাইরে। প্রসেস কি? প্রসেস থ্রু হুইচ দ্য প্রোডাক্ট রিচেস টু দ্য ফাইনাল কনজিউমার। প্রসেস হচ্ছে হাউ এ প্রোডাক্ট ইজ কামিং ফ্রম প্রোডিউসার টু দ্য কনজিউমার, দ্যাট মিনস প্রোডিউসার, এজেন্ট, তারপরে হোলসেলার, রিটেইলার, তারপরে কনজিউমার, দিস ইজ কল্ড প্রসেস। আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট wherein the interaction between customer and farm are taken place. এই যে প্রোডিউসার, এজেন্ট, হোলসেলার, রিটেইলার, কনজিউমার, এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট হতে পারে কি? wherein the interaction between customer and the farm takes place. এই যে if you are buying on অনলাইনে কিনছেন, ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি? টেকনোলজি, বাইং এ শার্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি? যে এখানে this is the physical environment. এরকম আবার ইউ আর গোয়িং বাই রিক্সা, এই যে রিক্সা আর ফিজিক্যাল এনভায়রনমেন্টের আর একটা এলিমেন্ট, এগুলো হচ্ছে
দিস আর দ্য মিক্স অফ কি মানে 4P, এখন 4P থেকে 7P, তাহলে 7 প্রথমে বলেছে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, এরপরে আসলো পিপল, প্রসেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। একটু মাঝে মধ্যে আপনারা সাউন্ড দিয়েন, সাউন্ড না দিলে তো আসলে একতরফা খালি পড়া শুনতে পাচ্ছি না। আমাদের একটা অনুরোধ ছিল ম্যাডাম, বলেন। আপনি যদি আমাদের সাথে একটা ক্লাস যদি আমাদের সাথে ওই যে প্রশ্নের রিভিউ নিয়ে একটা ক্লাস দিতেন ম্যাডাম। কোনটা? যেটা পরীক্ষা নিয়েছি? না ম্যাডাম, ওই যে আমাদের সেমিস্টার যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো আছে, যে কোনো একটা প্রশ্নের যদি একটা রিভিউ ক্লাস দিতে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আর আপনারা ঢাকার তো কিছু আমাকে আপডেট দিলেন না। ম্যাডাম আসলে ওদের সাথে যোগাযোগ তেমন হয় না, এই জন্য ম্যাডাম দিতে পারি না। যোগাযোগ তো না, যোগাযোগ করতে হবে তো আপনাদের, নইলে তো দুই জায়গার দুই রকম পড়ানো হইলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা যাই না, আপনাকে জানাবো সব বিষয়ের। এর আগেও কিন্তু বলছেন আমাকে, আমার গুলো অন্তত আমাকে এর আগে বলছিলেন যে সেন্ড করে দিবেন, তাহলে তো আমি একটু দেখতে পারলে সুবিধা হয়। যে দুই জায়গায় দিলে আপনারা সাফারার হয়ে যাবেন, অনলাইন পরীক্ষা হলে তো আরো বেশি বিপদ। না ম্যাডাম, অনলাইনে তো ম্যাডাম আমাদের সামনে বেচ যারা ছিল তাদের তো ম্যাডাম পরীক্ষা ছাড়া ইয়া দিয়ে দিয়েছে। নাকি এমনি আনফরচুনেটলি রেজ হ্যান্ড হয়ে গেছে? মিস্টার সাইফুল, আচ্ছা প্লেস, এই যে প্লেসে বলছে রিটেল, হোলসেল, মেইল অর্ডার হতে পারে, ইন্টারনেট, ডাইরেক্ট সেলস, এগুলো আমি আবার পরে পড়ানোর মধ্যে আসবে। প্লেস, প্রোডাক্টের কি হতে পারে? ডিজাইন, টেকনোলজি, ইউজফুলনেস, কনভেনিয়েন্স, প্রোডাক্টের ভ্যালু, কোয়ালিটি, প্যাকেজিং, ব্র্যান্ডিং, এগুলো প্রোডাক্ট রিলেটেড, এগুলো একটু দু চারটা পয়েন্ট লিখলেই হবে। তাহলে প্রোডাক্ট, প্রাইস, প্রাইসে কি প্রাইসিং স্ট্র্যাটেজি, প্রাইসিং আমি আবার পড়াবো, তারপর এখানে একটা লাইন করে বলে যায়। প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে হবে স্কিমিং। স্কিমিং মিন্স শর্টলি, ভেরি শর্ট টার্ম, শর্ট টার্মে when a company is providing product, short term এ কোম্পানি আর্নস প্রফিট। যেমন আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে শর্ট টার্মে কোম্পানি আর্নিং প্রফিট, যেমন when I am entering into the market, just I am charging this pen 50 টাকা। কোম্পানিজ অর্গানাইজেশনস মেইন টার্গেট শর্ট টার্মে প্রফিট আর্ন করা, নট থিঙ্কিং অ্যাবাউট দ্য কাস্টমার। এরপরে যখন আমার কাস্টমার দেখছে আসছে, তখন আমি আস্তে আস্তে দাম কমাবো। তাহলে স্কিমিং কি? স্কিমিং এর বাংলা হচ্ছে ভাষা ভাষা। ভাষা ভাষা মানে কি? যে ফার্স্ট ইন দ্য শর্ট টার্ম কোম্পানি চার্জ প্রফিট বা প্রাইস টু আর্ন মোর প্রফিট, দে আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য কনজিউমার। ক্লিয়ার? স্কিমিং এক লাইনে, they are just thinking short term profit. penetration হচ্ছে কি? প্রফিটের থেকে they are thinking more customer। আমার যদি এখানে স্কিমিং এ চিন্তা করছে যে চার্জিং 10 টাকা পার পেন, if 2 person buy we are getting 20 টাকা। আর penetration, we are charging 2 টাকা but 10 person is coming, we are getting also 20 টাকা। ক্লিয়ার? খেয়াল করেন, এখানে এটা দুইজনের কাছে বিক্রি করবে 20 টাকা, এখানে 10 পার্সনের কাছে বিক্রি করবে 2 টাকা করে 20 টাকা। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে our we have more customer, here less customer, this is the difference between them. সাইকোলজিক্যাল কি? মানসিকভাবে অ্যাট্রাকশন করা। এই যে 99 এর দোকান আছে না, এই যে যারা জয়দেবপুরে যান, 99 এর একটা দোকান আছে না? জি ম্যাম আছে। এই তো, তাহলে সাইকোলজিক্যাল কি হচ্ছে? মোর ক্রিয়েটিং অ্যাট্রাকশন অন ইউর সাইকোলজিক্যাল মেন্টালি, যে ইউ আর নট পেইং 100 টাকা, ইউ আর পেইং 99 টাকা। তার মানে কি আমরা চিন্তা করছি 100 টাকাও লাগছে না, আমার তো 99 টাকা লাগছে, আমি কিন্তু ওখানে দৌড়ায় যাচ্ছি। এই যে সাইকোলজিক্যাল একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করা, যে 100 টাকা না লেগে আমার 99 টাকা লাগছে, তা আমরা কিন্তু মনে করছি যে না, চাই ওরা অ্যাড দেয় ভাবে যে 100 টাকা লাগছে না, 100 টাকার কম, এত সস্তায় কোনো জিনিস পাওয়া যায়, এই ধরনের একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ক্রিয়েশন করা।
cost plus এটা normally every organization is doing the cost plus profit. The, for example, if the pen cost was 5 টাকা, they are charging 6 টাকা, that means margin বা profit হচ্ছে 2 টাকা বেশি করে রাখছে। তাহলে cost plus হচ্ছে cost plus profit margin, they are charging as a price, that means cost 5 টাকা, they are charging 2 টাকা, margin 2 টাকা, তাহলে 5 আর 2 7, পেনের দাম কত 7 টাকা, this is the cost plus pricing. another হচ্ছে loss leader, loss leader, loss leader কি, for example vegetable, fruits, that means as a fish, perishable goods, perishable goods means which is easily rotten, যেটা সহজে পচে যায়। এই ধরনের ক্ষেত্রে প্রোডিউসার বা সেলার কি করে, সেল লেস দেন দেয়ার কস্ট। আমার যখন fruits, when fruits or vegetable is going to rotten, পচে যাচ্ছে, I am selling because they will, the customer have no warehouse to কি বলবো যে warehousing it, কাস্টমার এটা ধরে রাখতে পারবে না অনেক দিনের জন্য, আমিও ধরে রাখতে পারবো না, আমার লস হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, আমার কস্টের থেকে কম পয়সা বিক্রি করে দিলে যে স্ক্র্যাপ ভ্যালুর মতো যা আসছে তাই পাচ্ছি। বুঝাতে পারছি আমি? লস লিডার ক্লিয়ার? জি ম্যাডাম। জি ম্যাডাম। মানে যে জিনিসটা পচে যাচ্ছে, আঙ্গুরের ব্যবসা, আঙ্গুর পচে যাচ্ছে, এখন যদি দেখবেন যে 100 ধরেন 300 টাকা করে ছিল, রাতে গিয়ে 100 টাকা করে পাচ্ছেন, তার মানে কি আঙ্গুর সকাল হলে পচে যাবে, খাওয়া যাবে না, তখন তারা কি করে, তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে, কস্ট ছিল আমার হয়তো সে কিনছে 150 টাকা করে, 100 টাকা বিক্রি করছে, যে তাও দেখে 50 টাকা পাইলেও তোমার এটা পরিবহন খরচ উঠে আসলো, এটা হচ্ছে লস লিডার। এরপরে প্রমোশন, প্রমোশন হচ্ছে স্পেশাল অফার, এগুলো বুঝবেন, প্রমোশন স্পেশাল অফার হতে পারে, অ্যাডভার্টাইজিং হতে পারে, এন্ডোর্সমেন্ট হতে পারে, ইউজার ট্রায়াল, তারপর ডাইরেক্ট মেইলিং, এগুলো হচ্ছে লিফলেট, এগুলো ফ্রি গিফট, এগুলো বুঝতে পারবেন। এরপরে পিপল, পিপলের মধ্যে কিছু এমপ্লয়ি, ম্যানেজমেন্ট, কালচার, কাস্টমার সার্ভিস। পিপল ওই যে অর্গানাইজেশনের এমপ্লয়ি হতে পারে, ম্যানেজমেন্ট লেভেল হতে পারে, আবার তাদের কালচার যে 1 for 1, ওই যে ওই দিন দেখলাম যে বগুড়ায় একজন একটা দিছে যে প্রত্যেক ওই হোটেলে দেখলাম যে রাত 12টার পরে সবার জন্য যে যাবে ওখানে ফ্রি খাবার দেয়, এই ধরনের একটা কালচার। কাস্টমার সার্ভিস আবার এই অর্গানাইজেশন হতে পারে যে 2 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি আছে, 2 ইয়ার্স এর পরে দে ইফ ইউ কল দেম, যেমন ধরো অটোবি বা এই যে আপনার হাতিলের জিনিসপত্র এরকম আপনার কিনলে, আপনার 2 ইয়ার পার হয়ে গেল, 5 ইয়ার্স পার হয়ে গেল, ইফ ইউ কল দেম দে উইল সার্ভিস ইউ, প্রোভাইড সার্ভিস উইথ সাম মানি, তো অবশ্যই নিবে। তাহলে এই ধরনের যে কাস্টমার সার্ভিসেরই থাকতে পারে। আবার প্রসেস কি, স্পেশালি রেলিভেন্ট টু সার্ভিস ইন্ডাস্ট্রি, হাউ আর সার্ভিস কনজিউমড, এটা প্রসেস, তারা যে সিস্টেমটা ফলো করে সেটা যে স্পেশালি রেলিভেন্ট টু দ্য সার্ভিস কাস্টমার ইন্ডাস্ট্রি। সেটা ধরেন যে হোটেলে গেলেন, ওই হোটেলের একটা নিয়ম, ধরেন আপনারা গেলেন, সাথে সাথে আপনাদেরকে টাওয়েল ফ্রি দিল, গেঞ্জি ফ্রি দিল, টি শার্ট ফ্রি দিলে, এই ধরনের কিছু সিস্টেম থাকতে পারে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটা বুঝেন যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট হতে পারে খুব স্মার্ট, কোন কোন জায়গায় যেমন বসুন্ধরা টসুন্ধরা দেখেন যান, ওখানে দেখেন খুব স্মার্ট এনভায়রনমেন্ট, আবার যে কোনো জায়গায় আছে কমফোর্টেবল, কোন জায়গায় আছে ফ্যাসিলিটিস বেশি দেয়, আবার কোন জায়গায় রান ডাউন, হয়তো স্মল শপ গুলোতে গেলেন তারা নিজেরাই চলতে পারে না, তারা আবার কিভাবে অত বেশি আপনাকে দেবে, আপনার এখন বাধ্য, ইউ আর গোয়িং টু বাই রাইস, আপনাকে ওখানে যেতেই হবে, মুদির দোকানে, ফিশ মার্কেট, এটা আপনার কাদা পানির মধ্যে যেতে হবে, এই ধরনের সবগুলোর সমান না। ফিজিক্যাল এনভায়রনমেন্ট ডিপেন্ডস অন দা প্রোডাক্ট টু প্রোডাক্ট। তাহলে দিস ইজ দা মার্কেটিং মিক্স। এটারে আবার এই যে 4P থেকে কনভার্ট, কোন কোন বইয়ে 4P কে কনভার্ট করছে 4C তে, যে ক্লায়েন্ট, কস্ট, কনভেনিয়েন্স, কমিউনিকেশন, ওই একই কথাই, যে ক্লায়েন্টস ফাইন্ড হোয়াট দা কাস্টমার ওয়ান্ট এন্ড নিড, ক্লায়েন্ট মানে কনজিউমারকে, কস্ট হচ্ছে কনসিডার অল কস্ট ইনভলভ ইন স্যাটিসফাইং ইউর ক্লায়েন্ট, মানে কষ্ট তো আমরা বললাম যে কষ্টে দুই পক্ষেরই কষ্ট চিন্তা করতে হবে। কনভেনিয়েন্স অফ both producer and consumer, দুই সাইডের কনভেনিয়েন্স চিন্তা করতে হবে। হাউ এন্ড হোয়ার ডাজ দ্য কাস্টমার ওয়ান্ট টু পারচেজ, কাস্টমাররা কোথায় কিনতে চায়, এখন ইউ আর প্রডিউসিং ইন ঢাকা, ইউ আর সেলিং ইন গাজীপুর, কাস্টমার ওয়ান্ট টু বাই গাজীপুর, তাহলে প্রডিউসারেরও চিন্তা করতে হবে যে হাউ ক্যান আই সাপ্লাই দিস টু গাজীপুর, কিভাবে গাজীপুরে সাপ্লাই দিতে পারি, বিকজ কাস্টমার আজ স্টেইং ইন গাজীপুর, তাহলে এই ধরনের চিন্তা করতে হবে। এরপরে কমিউনিকেশন, অল ইন্টারাকশন বিটুইন ইউর অর্গানাইজেশন এন্ড ক্লায়েন্ট,
যেহেতু ক্লায়েন্ট বলছে এখানে ক্লায়েন্ট, কাস্টমার বললে কাস্টমার বলবেন। তাহলে জাস্ট এই গ্রাফ গুলো দিয়ে দিয়েন সংক্ষিপ্ত ভাবে, ইজিতে হয়ে যাবে। এরপরে মনে হবে যে একটু কঠিন, কিন্তু আসলে মার্কেটিংটা মজা পাবেন। এই প্রত্যেকটা কোশ্চেনই মানে একটার সাথে একটা লিঙ্কেজ আছে। মার্কেট সেগমেন্টেশন বা ডেফিনেশন বা টাইপস বা এক্সাম্পল যাই বলেন। সেগমেন্টেশন কি? ভাগ ভাগ, ডিভাইডেড। মার্কেট সেগমেন্টেশন মিন্স মার্কেট ডিভাইডেড ইনটু দেয়ার কি ভেরিয়েবল অনুযায়ী মার্কেটকে ভাগ করবেন। দিস ইজ কল্ড মার্কেট সেগমেন্টেশন। এখন সেগমেন্টেশন হতে পারে ডিফারেন্ট ওয়েতে। এক নম্বর কি? মার্কেট সেগমেন্টেশন ইজ এ মার্কেটিং কনসেপ্ট অফ পোটেনশিয়াল বায়ারকে বিভিন্ন ভাগে ভাগ করা। দিস ইজ কল্ড মার্কেট সেগমেন্টেশন। হতে পারে কি? কমন প্রিফারেন্স হতে পারে, নিড অর আদার সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। আপনি কি কিভাবে ভাগ করতে পারেন? এত কথা না বলে যাই বলুন, মার্কেট সেগমেন্টেশন মিন্স ডিভাইড দ্য মার্কেট অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার ক্যারেক্টারিস্টিক্স। কাস্টমারের ক্যারেক্টারিস্টিক্স, কাস্টমারের বৈশিষ্ট্য অনুযায়ী মার্কেটকে ভাগ করে দেওয়াকে বলা হয় মার্কেট সেগমেন্টেশন। তারপরে আরো বলছে যে সেগমেন্টেশন স্ট্র্যাটেজি ইজ টু মেক ইট ইজিয়ার টু টার্গেট এন্ড পার্সোনালাইজ মার্কেটিং ক্যাম্পেইন। হোয়াই ইট ইজ ডান? টু টার্গেট দেম ইজিয়ার, আরো সহজভাবে তাদেরকে টার্গেট করার জন্য। এখন কি হতে পারে? জিওগ্রাফিক সেগমেন্টেশন, এরিয়া অনুযায়ী যখন আমি ভাগ করব। জিওগ্রাফিক মিন্স এরিয়া অনুযায়ী বেসড অন জিওগ্রাফি, considering where your potential customer is located, কোথায় কাস্টমার আছে। Some companies market their goods with the specific requirement to a specific area. এত দরকার নাই, জাস্ট geographic segmentation means we consider the where the customer is located, just the potential customer is located. It may be city, country, climate, urban, rural, etc. যেগুলো ইজি সেই ওয়ার্ড গুলো দিয়ে যাবেন। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন হতে পারে আইদার এজ, জেন্ডার, ইনকাম, লোকেশন, ফ্যামিলি সিচুয়েশন, অ্যানুয়াল ইনকাম, এডুকেশন, এথনিসিটি এটসেট্রা। তাহলে জিওগ্রাফি, লোকাল এরিয়া, ডেমোগ্রাফি, এজ, জেন্ডার, ইনকাম, লোকেশন, ফ্যামিলি সিচুয়েশন এটসেট্রা। সাইকোগ্রাফিক কি হতে পারে? এই যে সাইকোগ্রাফিক হতে পারে পার্সোনালিটি ট্রেট, পার্সোনালিটি বৈশিষ্ট্য, ভ্যালু। একজনের যে এই ভ্যালুটা মানে কিন্তু আপনার টাকা না, যে এই যে বললাম একটা শার্ট পরছেন, লোশন ইউজ করছেন বা কসমেটিক্স ইউজ করছেন, হাউ স্যাটিসফাইড ইউ আর, ইট ইজ ইউর সাইকোলজিক্যাল, যে আমি এইটা ইউজ করে আমি মানে আমার স্কিনে শুট করছে, এটা হচ্ছে আমার ভ্যালু। কিন্তু আরেকজন এইটাকে তার 10 গুণ টাকা দিয়ে কিনছে, কিন্তু সে ইউজ করে স্যাটিসফাইড না, এখানে তার ভ্যালুটা কিন্তু কম। আবার আরেকজন এসে কম টাকা দিয়ে রাস্তা থেকে একটা কিনে ইউজ করছে, সে সেটা নিয়েই স্যাটিসফাইড। এই ভ্যালুটা কিন্তু নট প্রাইস, ইট ইজ ইনহারেন্ট কোয়ালিটি বা স্যাটিসফ্যাকশন লেভেল। দিস ইজ কল্ড সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। এটা কিসের উপর? পার্সোনালিটি, অ্যাটিটিউড, ইন্টারেস্ট, লাইফস্টাইল। যেমন ধরেন দোজ হু আর রিলিজিয়াস মাইন্ডেড, তাদেরকে ধরেন আপনি যতই এই যে কি বলবো কিছু কিছু বা জিন্স প্যান্ট দেন, এগুলো তারা পরবে না। আবার ধরেন আমরা যারা একটু মডারেট টাইপের মানুষ, তাদের কিন্তু আপনি যত অন্য পোশাক দেন আমরা ওইগুলো ইউজ করবো না। তো এইটার জন্য বলা সাইকোগ্রাফিক সেগমেন্টেশন হচ্ছে ডিপেন্ডস অন পার্সোনাল ট্রেট, পার্সোনালিটি, অ্যাটিটিউড, ইন্টারেস্ট, লাইফস্টাইল। যে যে লাইফস্টাইল পছন্দ করে তাকে সেই ধরনের জিনিস, এগুলো মার্কেটকে সেগমেন্ট করছে। পুরো বিহেভিয়ারাল সেগমেন্টেশন, বিহেভিয়ার অনুযায়ী পারচেজিং হ্যাবিট। some has habit to buy more, some habit to only buying specific according to need, যার প্রয়োজন তার বেশি কিনে না। আবার কারোর আছে পারচেজিং হ্যাবিট, যে যা বেশি তাই নিয়ে আসা। স্পেন্ডিং হ্যাবিট, অনেকের আছে যে when they are getting salary within 10 days they are spending whole amount, এ ধরনের হ্যাবিট থাকতে পারে। আবার কেউ আছে কি ব্র্যান্ড ইন্টারাকশন, যে এই ব্র্যান্ড ছাড়া আমি কিনবো না। তাহলে বিহেভিয়ার সেগমেন্টেশন আছে অ্যাকর্ডিং টু দেয়ার behavior may be purchasing habit, spending habit, user habit,
or মানে ইউজার স্ট্যাটাস অর ব্র্যান্ড ইন্টারঅ্যাকশন। এগুলোকে বুঝতে পারতেছেন তো মনে হয় নাকি? জি ম্যাডাম। এরপরে আরো সেগমেন্টেশন হতে পারে ফাস্ট ফুড। ফাস্ট ফুড হলে তাদের কি রেস্টুরেন্ট শুড টার্গেট টিনেজার এন্ড ইয়াং কাপল। ইয়াংদের নিয়ে চিন্তা করতে হবে। আমাদের যারা বয়স্ক তাদের এই ফাস্ট ফুডের প্রতি কোনো অ্যাট্রাকশন নাই। বিউটি প্রোডাক্ট যখনই হবে তখনই চিন্তা করতে হবে ইয়াং, সাকসেসফুল এন্ড ওয়ার্কিং ক্লাস, those who are working. Otherwise, if you have no financial ability, they will not go to beauty parlor. এই টাকা চেয়ে নিয়ে কিন্তু নর্মালি বলবেন যে না যায় তো যায়, কিন্তু আসলে নিজের হাতে টাকা না থাকলে তো এগুলো সম্ভব না। এরপরে স্পোর্ট ব্র্যান্ড যখন হবে, স্পোর্ট হলে তখন তাদের টার্গেট হেলথ কনসিয়াস অ্যাথলেট, তারপরে যারা জিম করে এবং স্পোর্টস মেন এন্ড উইমেন হতে পারে। এরপর আরেকটা মার্কেট সেগমেন্টেশন হতে পারে। আচ্ছা, এই ধরেন এই মোটামুটি এতগুলো দিন। এরপরে বলছে যে মার্কেট সেগমেন্টেশন আসলে why it is needed. It helps marketer to always target niche market and attain your objective. Niche market মানে হচ্ছে যখন niche মানে আসলে কোনা যখন এটা কি করবে মানে আপনাকে find out the target customer। আসলে মেইন অবজেক্টিভ হচ্ছে মার্কেট সেগমেন্টেশন মিন্স find out the টার্গেট কাস্টমার, হু ইজ মাই টার্গেট কাস্টমার। এখন আপনি এই যে ফাস্ট ফুড ধরেন এই যে করোনার টাইমে many women are preparing fast food at home and they are delivering through অনলাইন অথবা এই যে আপনার ধরেন এসে দিয়ে যাচ্ছে অনেক জায়গাতে এরকম এইগুলো রেস্টুরেন্ট গুলো দিয়ে যাচ্ছে। এখন ফাস্ট ফুড হু লাইক দিস ফাস্ট ফুড যদি এখন আপনি টিনেজার আর ইয়াংদের কথা চিন্তা না করে চিন্তা করেন বুড়াদের মানে কি বলবো এজ পার্সনদের কথা, তাহলে হবে না। এই জিনিসটা বলছে মার্কেট সেগমেন্টেশনের কাজটা কি, যে ফাইন্ড আউট দা টার্গেট কাস্টমার টু প্রোভাইড দা গুডস বা সার্ভিসেস টু দা আলটিমেট কনজিউমার। আলটিমেট তাদের কাছে পৌঁছা দেয়। মার্কেট সেগমেন্টেশন ডিভাইড দা হোল মার্কেট ইনটু সাম ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভাগ করে ফেলা, যে হু উইল বাই। এটা মার্কেট সেগমেন্টেশন। সেগমেন্টেশন মানে ভাগ করা। এরপর আবার একটু এত বড় করা যাবে না অ্যাকর্ডিং টু মার্ক। আরো আমি যে শীট আপনাদেরকে শীট দিয়েছি কিনা, শীটে অনেকগুলো গ্রাফ আছে, কিন্তু মার্কেটের কি শীট দিয়েছি না ম্যাম। তাহলে দেখি কালকে দিনের বেলা মনে থাকলে সেন্ড করে দিব না। ওখানে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, ওখান থেকে আইডিয়া নিয়ে যতটুকুই মানে স্লাইড থেকে কিছু নিয়ে বেসিক জিনিসগুলো লেখার চেষ্টা করবেন। আর এভরি অ্যান্সার শুড বি অ্যাকর্ডিং টু মার্ক অনুযায়ী চিন্তা করেন। 2 মার্ক ইউ আর গিভিং বা রাইটিং 10 মার্কের মতো করে লিখলে হবে না, আবার 10 মার্ক ইউ আর রাইটিং ফর 2 মার্ক, তা না করে ইউ শুড গিভ দ্য অ্যান্সার অ্যাকর্ডিং টু মার্ক। তো এখানে হতে পারে যে ডেমোগ্রাফিক হতে পারে বিজনেস টু কাস্টমার, ফার্মোগ্রাফিক বিজনেস টু বিজনেস হতে পারে, সাইকোগ্রাফিক হতে পারে বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমার, আর বিহেভিয়ারাল হতে পারে আবার বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমার। মানে এটা ফোকাস করতে পারে কি, ডেমোগ্রাফিক যদি বিজনেস টু কাস্টমার, বিজনেস কাস্টমারকে ফোকাস করে। ফার্মোগ্রাফিক বলছে যে বিজনেস টু বিজনেস হতে পারে, যে এক বিজনেস থেকে আরেক বিজনেসে। যদি এখানে এক্সাম্পল দেখেন যে ডেমোগ্রাফিক হতে পারে কি, ডেমোগ্রাফিক বিজনেস টু কাস্টমার, বিজনেস যখন কাস্টমারকে ফোকাস করবে তার ডেমোগ্রাফির এক্সাম্পল হতে পারে জেন্ডার, এডুকেশনাল লেভেল, ইনকাম লেভেল। ডেমোগ্রাফিক এটা তো বললাম ডেমোগ্রাফির মধ্যে আছে কিন্তু। আর ফার্মোগ্রাফিক হতে পারে ইন্ডাস্ট্রি, হোয়ার দ্য ইন্ডাস্ট্রি ইজ লোকেটেড, ইন্ডাস্ট্রিটা কোথায় অবস্থিত, নাম্বার অফ এমপ্লয়, তার এমপ্লয় কতজন, রেভিনিউ কেমন। তার মানে দেখেন ফার্মোগ্রাফি হচ্ছে কোম্পানি ওরিয়েন্টেড, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের অবস্থাটা কোথায়, এটা হচ্ছে ফার্মোগ্রাফি। ডেমোগ্রাফি তো এর আগে বলেছি যে অ্যাকর্ডিং টু ইনকাম, এজ, এগুলো অনুযায়ী। আর ফার্মোগ্রাফি হচ্ছে হোয়ার ইজ দ্য ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশন, হাউ মেনি এমপ্লয়ি দে হ্যাভ, হোয়াট ইজ দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, দ্যাট মিনস রেভিনিউ, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন। বড় অর্গানাইজেশন হলে তারা কিন্তু অনেক সময় কম মূল্যে দিতে পারে, কিন্তু ছোট অর্গানাইজেশনের প্রতি ইট ইজ ভেরি হার্ড টু গিভ লোয়ার দেন কস্ট, কস্টের থেকে কম দামে স্মল অর্গানাইজেশনের পক্ষে দেওয়া পসিবল না। সাইকোগ্রাফিক হতে পারে কি, এই যে সাইকোগ্রাফিক বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমার। সাইকোগ্রাফি বললাম যে সাইকোগ্রাফিক মানে আপনার সাইকোলজির সাথে রিলেটেড।
সাইকোগ্রাফি হচ্ছে লাইফস্টাইল, পার্সোনালিটি, এটাই। আর বিহেভিয়ার তো বললামই যে ইউজ প্যাটার্ন, পারচেজিং পাওয়ার, পারচেজিং স্পেন্ডিং ক্যাপাসিটি, বা এই যে ইউজেস মানে ব্যবহার করে কেমন, মানে রেট অফ বেনিফিট। অনেকে আছে যে কোনো মতে বেনিফিট, আবার অনেকে আছে না আমার 100% বেনিফিট দরকার। টাইপস অফ অকেশন, কোন ধরনের অকেশন, সেই অকেশন অনুযায়ী কেনে অনেকের। এই ধরনের জাস্ট এত দূর না এলে জাস্ট এক্সাম্পলটা মনে রাখলে হলো। এটা আমি দিয়েছি যে যদি কারোর ভালো লাগে এটা তাহলে করতে পারবেন। ফার্মোগ্রাফিক এটা জাস্ট একটু দেখিয়েছে যে ডেমোগ্রাফি আর ফার্মোগ্রাফির মধ্যে পার্থক্যটা কি। The demographics look at individual. Demographics look at individual, that means person, customer. What is the nature of customer? আর ফার্মোগ্রাফিক looks at the organization. সেটা এই দুইটা লাইন বলেছি জাস্ট। ডেমোগ্রাফিক look at the individual, that customer, and ফার্মোগ্রাফিক look at the organization. That means where is the industry, where in what is the financial condition of the organization. আরেকটা বলা হয়েছে যে এই সে বলছে যে কোম্পানি সাইজ, এটা তো বললাম আগের লাইনে, এই যে ফার্মোগ্রাফিতে কোম্পানি সাইজ, নাম্বার অফ এমপ্লয়ি, আর এই স্মল বিজনেস উড ডিফার ফ্রম অ্যান এন্টারপ্রাইজ অর কর্পোরেশন। স্মল অর্গানাইজেশন অবশ্যই একটা বড় অর্গানাইজেশন থেকে ডিফার করে, বিকজ স্মল অর্গানাইজেশন হ্যাজ নো অ্যাবিলিটি টু সেল এনি প্রোডাক্ট less than their cost, but large organization it is very possible for them to sell any product less than their cost, or they can take part in any social activities. তারা সোশ্যাল অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করতে পারে, স্মল অর্গানাইজেশন পারে না। জাস্ট ফার্মোগ্রাফির একটা ভেরিয়েবল দেখিয়েছে যেটাই বলছেন যে পারফরমেন্স, স্ট্যাটাস অর স্ট্রাকচার, সাইজ, লোকেশন, ইন্ডাস্ট্রি। ইম্পর্টেন্ট না, তারপরে হোয়ার ইজ দ্য ইন্ডাস্ট্রি, ইট ইজ ইম্পর্টেন্ট, যে ইন্ডাস্ট্রিটা কোথায়, তার খরচটা কেমন, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হোয়াট আর দ্য প্রবলেম অফ মার্কেটিং, মার্কেটিং এর প্রবলেমটা কি, বা মার্কেটের এই যে প্রবলেমটা কি। মার্কেটিং ফিল কন্টিনিউ টু সে, এই যে মার্কেটিং এর কাজটা হচ্ছে, মার্কেটিং এভরিডে আওয়ার এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং এন্ড ডেভেলপিং। এই যে প্রতিনিয়ত এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে। মার্কেটারের মেইন ফাংশন বা মার্কেটিং ম্যানেজারের মেইন কাজ যে ফেসিং দিস চ্যালেঞ্জেস এন্ড ট্রাই টু অ্যাডপ্ট দেম। এই যে যে চেঞ্জ গুলো হচ্ছে, এই চেঞ্জের সাথে অ্যাডপ্ট করাটাই হচ্ছে মার্কেটিং ম্যানেজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এভরি মোমেন্ট আওয়ার need, one demand, or lifestyle or environment is changing. প্রতি মোমেন্টে আপনার চেঞ্জ হচ্ছে। আগে চিন্তা করতেন যে অনলি ফোন আসলে আমরা খালি কথা বলতে পারবো, এখন কি ফোনে ক্লাস করতে হবে, ক্লাস করলে কি আমার আবার রেকর্ড রাখতে হবে, আবার আমার কি করতে হবে, ফাইল সেভ করে রাখতে হবে। এই যে তাহলে আওয়ার need, want and demand are changing every moment. Marketing manager is very difficult to challenge this changing and try to adopt them. এটা সাথে খাপ খাওয়ানো, এটা আসলে তার জন্য খুবই কঠিন। যে what I am producing বা what I am giving information to the production department, they are producing, but if it is impossible to sell, যদি সেল করতে না পারে তাহলে কি হবে। এই যে একটা অলওয়েজ অ্যাংজাইটি কাজ করে। অ্যাংজাইটি গুলো কি কি হতে পারে, এটা হতে পারে ইনএক্সপিরিয়েন্স, হতে পারে নিউ মার্কেট ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের গতিটা কোন দিকে যাচ্ছে, ইন্টারপ্রেটিং মার্কেটিং রিপোর্ট ডাটা। এই যে আমি যে অ্যাসেস করলাম যে জাস্ট অ্যাসিং দ্য মার্কেট অ্যাসেস করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। যে আই এম গোয়িং টু দ্য পিপলের কাছে গেলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, দে আর সেইং আই ওয়ান্ট দিস, আজকে বলো, বাট হোয়েন ইউ আর প্রডিউসিং দিস দে আর চেঞ্জ হ্যাজ শিফটেড, দ্য চেঞ্জ শিফট হয়ে যেতে পারে। আজকে তারা বলছে যে আমি নিউজ প্রিন্ট কাগজ চাই, কালকে নিউজ প্রিন্ট খাতা দেখে বলল না, ইট ইজ নট ফাইন, আই ওয়ান্ট ফ্রেশ অর হোয়াইট পেপার, এরকম মানে বলতে পারে। যে এই ধরনের ইন্টারপ্রেটিং মার্কেটিং রিপোর্ট ডাটা, এই মার্কেটিং এর যে ডাটা গুলো আসছে ইন্টারপ্রেট করা আসলে ডিফিকাল্ট। ল্যাক অফ কমিউনিকেশনের গ্যাপ থাকতে পারে। ক্লোজিং দ্য সেলস লুপ, আমার যখন আর সেলস হচ্ছে না তখন
বাধ্য হইতে আমার ওটা করে দিতে হবে। তার মানে মার্কেটিং ম্যানেজারের প্রবলেম গুলোকে, এটা আসলে অনেক বড় কোশ্চেন, আমি এত বড় দেই নাই কারণ আপনাদের এত বড় লেখা সম্ভব না। জাস্ট এইটা সেটা দিয়েছে, এরা নাম্বার অনুযায়ী লিখে দিবেন যে হোয়াট আর দ্য 21st century চ্যালেঞ্জেস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। এই 21st centuryতে মার্কেটিং ম্যানেজমেন্টকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। ঠিক 1 নম্বরে বলছে ইনক্রিজ কম্পিটিশন, কম্পিটিশন বাড়ছে। এগুলো লেখা কিন্তু সম্ভব হবে না ডিটেলস করে, জাস্ট এক লাইনে লিখে দিয়েন। inefficient campaign segmentation, inefficient campaign segmentation। এই যে মার্কেটকে আমরা ভাগ করেছি অ্যাকর্ডিং টু ইনকাম অনুযায়ী ভাগ করলাম। এখন দেখবেন যে those who have lower income they are also going to parlor। আমি ওখানে বললাম কি যে বিউটিফিকেশনে যখন চিন্তা করবেন তখন ইউ শুড কনসিডার দা এই যে আর্নিং মেম্বার নিয়ে বলছি, কিন্তু দেখবেন যে আর্নিং মেম্বাররা ইজ নট গেটিং টাইম, দোজ হু আর স্টেইং হোম বাট হাজবেন্ড ইজ ইনকামিং মোর এন্ড মোর, তারা বেশি যাচ্ছে। তাহলে এই যে দেখেন আমার ইনএফিশিয়েন্ট ক্যাম্পেইন সেগমেন্টেশন। আমি কিন্তু ভাগ করেছিলাম যে সেগমেন্টেশন যখন ভাগ করেছি তখন বলছি যে বিউটিফিকেশনের সময় চিন্তা করবেন যে আর্নিং উইমেনদের নিয়ে, বা তারা বিউটি কনসিয়াস, হেলথ কনসিয়াস তাদের নিয়ে। কিন্তু এখন দেখলেন আলটিমেটলি কারা আসছে, those who are earning are not coming, either আসছে টিনেজার or কারা আসছে যাদের প্রচুর টাকা আছে তারা আসছে। কিন্তু আপনার আইডিয়া এই যে তাহলে মার্কেট অ্যাসেসমেন্ট কিন্তু ঠিক হলো না। এবার হচ্ছে ল্যাক অফ রিসোর্স। এরপরে তো আমাদের রিসোর্সের ল্যাকনেস, এটা তো এভরিহোয়ার উই আর সিইং। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আরেক ধরনের চ্যালেঞ্জ হতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। যেমন ধরেন গত ঈদে আড়ং এর একটা বিশাল আসছিল যে আড়ং এর পোশাক অনলাইনে কিনছে, এটা দাম নিয়েছে ধরেন 8,000 টাকা বা তার বেশি দাম নিয়েছে, কিন্তু জিনিসটা আসছে 100-150 টাকা দিয়ে বাহিরে পাওয়া যায়। এরকম অনেকদিন ধরে আসছে। তাহলে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা অনেক বড় ডিফিকাল্ট হয়ে যায় যদি এই ধরনের কিছু মিসম্যানেজমেন্ট হয়ে যায়। ডিফারেন্স ইন পারফরম্যান্স ডাটা, ডিফারেন্স ইন পারফরম্যান্স ডাটা। এই যে আমরা উই হ্যাভ কালেক্টেড ডাটা দিস, কাস্টমার ওয়ান্ট দিস। এখন আমি আবার কি দেখলাম, এই যে আমি যে ডাটা অ্যানালাইসিস করে we think that customer will buy this, customer এটা বাই করবে, বাট we have produced it and customer is not buying it। সেটাই হচ্ছে যে ডিফারেন্স ইন পারফরম্যান্স ডাটা। এই যে ডাটার সাথে এই ডাটা ভিন্ন হয়ে গেল। কিন্তু যে আমরা আগে যে অ্যাসেস করেছি, আসলে তো মার্কেটিং এ বুঝেন তো যে প্রোডাকশন কিন্তু ঘরে ঘরে এসে তো জাস্টিফাই করে যাওয়া যায় না। অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারা অ্যাকচুয়াল ডাটা আর এই যে প্রেজেন্ট ডাটার মধ্যে বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে। এনগেজমেন্ট ডিফার অ্যাক্রস মার্কেট, এনগেজমেন্ট ডিফার অ্যাক্রস মার্কেট। আমরা উই থিঙ্ক দ্যাট উই উইল প্রোভাইড দিস গুডস অল ওভার দ্য কান্ট্রি। এখন করোনার কারণে আমরা সব জায়গায় যেতে পারছি না। ঘরে ঘরে অনেক ধরেন আমার ছিল এজেন্টস কি করতো, বাসায় বাসায় এসে যে মহিলাদের ইনফ্লুয়েন্স করে কনভিন্স করে যে এটা ইফ ইউ বাই দিস ইউ উইল গেট ওয়ান মোর গিফট, আর বোঝাইতে পারতো। করোনার কারণে দে আর নট কামিং টু দ্য হোম। এই যে তাহলে কি হচ্ছে, সমস্ত আমার টার্গেট ছিল হোল কান্ট্রি কভার করা, বাট ইট ইজ নট পসিবল। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো জানেনই, কমপ্লায়েন্স এন্ড জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন ইস্যু। এটা হচ্ছে আমাদের দেশে আসলে ওরকম খুব একটা বেশি না যে কমপ্লায়েন্স এন্ড জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। আমরা নরমালি আমাদের মানে সিক্রেট, এভরি অর্গানাইজেশন দেয়ার আর সাম সিক্রেট ইনফরমেশন, কিছু গোপন ইনফরমেশন থাকে, সেগুলো রুলস রেগুলেশন মেনে চলা কঠিন, কারণ প্রাইভেট জবে দেয়ার ইজ নো সার্টেনটি, সিকিউরিটি নাই। এই অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশন চলে যাচ্ছে, ওইখান থেকে যে ট্রেনিং নিয়েছিল ওই ডাটা ওই নলেজটা এই অর্গানাইজেশন এসে দিয়ে দিচ্ছে। তাহলে ওই অর্গানাইজেশন থেকে বেনিফিটটা সে নিয়েছে ট্রেনিং, বাট প্রেজেন্ট অর্গানাইজেশনে এসে সে এটাকে ইউটিলাইজ করছে, এখানে বেতন বেশি পাচ্ছে, কিন্তু ওই অর্গানাইজেশনকে লুজার করে দিল। সেখানে বলছে কমপ্লায়েন্স এন্ড জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন ইস্যু। এটা আমাদের দেশে আসলে এরকম নাই, কারণ হচ্ছে আমাদের দেশে ওই যে জব সিকিউরিটি বলে কিছু নাই। বুঝাতে পারছি আমি? যে আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনি একজনকে এফিসিয়েন্ট বানাইলেন, কিন্তু তাকে সেই রেমিনারেশন দিলেন না, তাহলে সে অন্য অর্গানাইজেশনে চলে যাচ্ছে, তাকে তো আপনি রাখতে পারলেন না। এটা এক ধরনের চ্যালেঞ্জ ফর মার্কেট বা মার্কেটিং ম্যানেজমেন্ট।
এরপরে আরো কি হতে পারে, কমন মার্কেটিং চ্যালেঞ্জ আর প্রবলেম আরো হতে পারে যে নট নোয়িং হাউ টু এক্সপ্লেইন দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইউ ওয়ান্ট টু সেল। আপনি যে প্রোডাক্ট সম্পর্কে সেল করতে চান সেটা কাস্টমারের কাছে কিভাবে এক্সপ্লেন করবেন। নট ফাইন্ডিং ইউর মার্কেট সেগমেন্ট, মার্কেটে ভাগ করতে পারছেন না যে ফর হোম আই এম প্রডিউসিং ইট। ল্যাক অফ কমার্শিয়াল ডিপার্টমেন্ট শোরুম নাই, এরকম হতে পারে। ইনভিজিবিলিটি অফ ইউর বিজনেস, বিজনেস তো আসলে দেখা শোয়া যায় না, এটাকে বুঝাইতে হবে। তারপর প্রবলেম উইথ দা প্রাইস অফ ইউর প্রোডাক্ট। এরপরে ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্ট, এই দুটার মধ্যে আবার কোঅর্ডিনেশনের ল্যাক হতে পারে। এরপরে নট হ্যাভিং এ মার্কেটিং প্ল্যান নাই। এরপরে ল্যাক অফ ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করতে পারলেন না। এই যে ধরেন এখন যে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বললাম যে আরং যে তার ইমেজকে হারিয়ে ফেলছে, এটাকে আবার রিকভার করা ডিপেন্ডস অন দা নট অনলি ম্যানেজমেন্ট বাট অলসো দ্য সেলস ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে যারা ফ্রন্ট ডেস্কে থাকে তাদের উপর নির্ভর করে। এরপরে নট হ্যাভিং গুড অনলাইন প্রেজেন্স, অনেকে আছে যে অর্গানাইজেশনের মালিক নিজে কম্পিউটার তো জানে না, তাহলে অনলাইন যাদের দিশা আছে তারা ঠিক মতো করছে কিনা এগুলো সম্পর্কে আইডিয়া আমাদের দেশে অনেক কম। টু থিঙ্ক দ্যাট মার্কেটিং ইজ নট নেসেসারি, অনেকে আবার চিন্তা করছে মার্কেটিং কিসের দরকার, এত খরচ করে আমার এটা এত অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার দরকার কি, যার দরকার সে এমনি কিনে নেবে, এরকম আমাদের কনসেপ্ট থাকতে পারে। তাহলে দেখেন প্রবলেম অফ মার্কেটিং এটা এত বেশি না লিখে পয়েন্ট গুলো খালি লিখে দিবেন যে দেয়ার আর সো মেনি প্রবলেম ইন মার্কেটিং, ইনএক্সপিরিয়েন্স, তারপরে এই জিনিসগুলো দিয়ে দিবেন যে দেয়ার আর সো মেনি প্রবলেম, ওয়ান মেবি এই যে ইনক্রিজ কম্পিটিশন, তারপরে কি যে কমপ্লায়েন্স, এটা ইম্পর্টেন্ট কারণ প্রাইভেট সেক্টরে এভরিডে সুইচিং ইজ অকারিং। এরপরে হচ্ছে যে কমিউনিকেশন গ্যাপ, এগুলো খুবই দরকার। প্রবলেমটা কিন্তু অনেক বেশি। Why do we need to do market assessment? এই যে মার্কেট অ্যাসেসমেন্টটা কেন দরকার? Is there any validity of market assessment? আসলে কি অ্যাসেসমেন্টের মার্কেট ভ্যালিডিটি আছে কিনা, যে you are assessing but you are not proper assessment হলে, but if there is no radical change, কোনো radical change না হয়, market assessment is important. But if there is radical change in consumer income or satisfaction or behavioral pattern চেঞ্জ আসে, রেডিক্যাল কোনো চেঞ্জ আসলে অ্যাসেসমেন্টটা তার কি বলবো ইম্পর্টেন্স হারাবে, আদারওয়াইজ অ্যাসেসমেন্টের গুরুত্ব আছে। বলছে কি detailed as a market assessment is a detailed and objective evaluation of the potential of a new product, new business idea or new investment. Assessment কি দিতে পারে, detail idea দিতে পারে about your new product, business or investment, either I should do it or not. It is a comprehensive analysis of environmental force. এটা কি environmental force সম্পর্কে give you idea. মার্কেট ট্রেন্ড, মার্কেট আসলে আপার ট্রেন্ড আর লোয়ার ট্রেন্ড, মার্কেটের কি বাড়ছে না কমছে। তারপরে এন্ট্রি ব্যারিয়ার, আপনি মার্কেটে যে নতুন আসবেন, এন্ট্রি ব্যারিয়ার, এন্ট্রিতে আপনার কি কি বাধা থাকতে পারে, কম্পিটিশন কেমন, রিস্ক কেমন, অপরচুনিটি কেমন, এটসেট্রা। ইউ ক্যান টেক আইডিয়া ফ্রম দিস অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে জাস্টিফাই করা। তাহলে মার্কেট অ্যাসেসমেন্টটা দরকার কেন? ইট উইল গিভ ইউ clear idea about product, business, investment or physical environment like market trend, entry barrier, competition, risk, opportunity, etc. সম্পর্কে give you the idea. If you is a well executed market assessment, একটা সুন্দর assessment হলে will enable your company to decide where to use limited resource. If you get the proper judgment or assessment, then you will be able to use your maximum use of your limited resource, because everybody knows our resource is limited. And then if you go to the market, যখন আপনি তারপরে মার্কেটে যান, and you will avail your opportunity কে কাজে লাগাতে পারবেন, and you will then get return. মানে বলছে যে if you justify properly, এই যে আমরা ডাটা কালেকশন করা, অ্যাসেসমেন্ট মানে কি, ডাটা কালেকশন করা। If you collect appropriate data, then you will avoid some risk. সেটাই বলছে যে কিছু রিস্ক অ্যাভয়েড করতে পারবেন, because
it will give you the idea of market or market condition. আর is a failure to conduct proper market assessment, যদি proper market assessment করতে ব্যর্থ হন তাহলে it will wastage your resource wastage হবে, miss opportunity miss হবে, poor return আসবে on investmenটের poor return আসবে, and even substantial financial losses হতে পারে which will detrimental ক্ষতিকর to your future of the organization, আপনার অর্গানাইজেশনের জন্য ভবিষ্যৎ ক্ষতিকর হতে পারে। বুঝতে না পারলে প্লিজ আস্ক মি কোশ্চেন, কারণ সামনাসামনি ওনা দেখতেও পাচ্ছি না যে কেউ ঘুমায় আছেন কি অন করে চলে গেছেন, আমি তো দেখতে পাচ্ছি না। না ম্যাডাম ঠিক আছে, শুনছি বুঝতে তো পেরেছি ম্যাডাম আছি ম্যাডাম বুঝতে পারতেছি। ভালো লাগছে নাকি আমি বকবক করছি ভালো লাগছে না? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, সমস্যা নেই। বাজার পর্যালোচনা তো আসলে বিষয়টা একটু আর কি জটিল। না জটিল না, যেমন ধরেন এই যে আমি বললাম যে টু ফ্রেন্ড ইউ আর গোয়িং টু বাই শার্ট, এক বন্ধু কিনতে যাচ্ছে আর এক বন্ধুকে নিয়ে গেলেন, যদি এই যে সেলস পারসন ইজ ভেরি কি বলবো কারিশমা থাকে তার বা ক্যারেক্টারিস্টিক্স ভেরি অ্যাট্রাকটিভ হয়, তাহলে কিন্তু সে আপনাকে ইনফ্লুয়েন্স করে দেখবেন যে আপনি কিনতেও জানেন আপনার কাছে টাকাও নেই, বললো আরে কালকে এসে টাকা দিয়েছেন, আপনি তো পরিচিত আপনি কালকে এসে টাকা দিয়েছেন, অথবা ওই বন্ধু থেকে ধার নেন। এই যে এটাই হচ্ছে মার্কেটিং এর কাজ হচ্ছে, তাই যে মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই বিহেভিয়ারাল প্যাটার্নটা খুব সুন্দর করে জানতে হবে, এটাই হচ্ছে মার্চেন্ডাইজিং ক্যাপাসিটি আর কি, ক্যাপাসিটি, যেটা যে অনেকে কথাই মুগ্ধ করে ফেলে, কোয়ালিটি থাক না থাক কথা এমন ভাবে এই করে ফেলবে যে এই শার্টের রং কোনোদিন যাবে না, এই শার্টটা আপনাকে স্যার খুব সুন্দর লাগছে, আর আপনাকে স্মার্ট লাগছে, এরকম বললেই তো নরমালি আমরা হিউম্যান বিং কি বলি, আমাকে তো ভালো লাগছে তার নিয়ে ফেলি, আচ্ছা যাক আজকে ধার করি কালকে, এই ধরনের যে মার্কেটিং জিনিসটা আছে এটা আসলে বলছে দ্য বেনিফিট অফ এ মার্কেট অ্যাসেসমেন্ট টু অ্যান অর্গানাইজেশন। এই যে মার্কেট অ্যাসেসমেন্ট করলেন, ডাটা কালেকশন করলেন, এটার বেনিফিটটা কি কি বেনিফিট দিতে পারে, আর আমি কিন্তু এগুলো খুব সংক্ষিপ্ত করেছি কারণ নাম্বার তো বেশি থাকবে না, এরপরে শীটে আবার ব্রড দেওয়া আছে। এক নম্বর অ্যাসেসমেন্টটা কি দিতে পারে আপনাকে, যে প্রোভাইড এ কুইক স্ন্যাপশট এগেইনস্ট এক্সিস্টিং মার্কেট কন্ডিশন। এই যে আমরা যখন আজকাল মোবাইলে ইউজ করেন একটু স্ক্রিনশটটা কিভাবে নেন, টাচ করেন কে যায়, তাহলে আপনি কি এটা অ্যাসেসমেন্ট থেকে আপনি কি জানতে পারেন, এক্সিস্টিং মার্কেট কন্ডিশনটা জানতে পারেন। তারপর আপনাকে অর্গানাইজেশনের ট্যাকটিক্যাল অ্যাকশন কৌশল কি হতে পারে এটা সম্পর্কে আইডিয়া দিতে পারে। আবার রিথিঙ্কিং দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার আরেকটা সুযোগ দিবে। এরপরে কি লেভেল সেটিং এক্সপেকটেশন, আপনার এক্সপেকটেশন এই যে আমি পড়াশোনা করি না আমি আশা করছি 4 পাবো, আবার আমি পড়ি লিখি না, আমার স্পেলিং বা সেন্টেন্স মেকিং বা আমার হাতের লেখা কেমন হয় এটা নাই করে আমি খালি 4 পাবো, চিন্তা করলাম আমার লেভেল সেটিংটা ঠিক করতে হবে যে আমার এক্সপেকটেশনটা কেমন হওয়া দরকার। রিফ্লেক্টিং অন দ্য অর্গানাইজেশনাল নিড, এই অ্যাসেসমেন্ট থেকে আমি আমার অর্গানাইজেশনের চাহিদা রেখে এটা জাস্টিফাই করতে পারবো। এই একটা শখ দিয়েছে, এটা দেখে নিয়েন একটু। এরপরে মার্কেটিং চ্যানেল গুলো কি, চ্যানেল তো অনেকই আছে, এরপরে যেমন ধরেন ডাইরেক্ট সেলিং কি হতে পারে, ডাইরেক্ট সেলিং ইজ দ্য মার্কেটিং এন্ড সেলিং অফ প্রোডাক্ট ডাইরেক্টলি টু কনজিউমার, এটা বুঝে নি যে ডাইরেক্টলি রিটেইলারের থেকে ইউ আর বাইং দ্য প্রোডাক্ট ডাইরেক্টলি। এরপর মডার্ন ডাইরেক্ট সেলিং আরো হতে পারে কি যে 1-to-1 বা হচ্ছে আবার ইন্টারনেট সেলিং, এগুলো ডাইরেক্ট সেলিং এখন। এরপরে সেলিং থ্রু ইন্টারমিডিয়ারিজ, মানে মধ্যম কারোর মাধ্যমে, তাহলে এটা কি হতে পারে, ইন্টারমিডিয়েটের মধ্যে সাচ অ্যাজ হোলসেলার, রিটেইলার আর ইউটিলাইজ টু মেক এ প্রোডাক্ট অ্যাভেলেবল টু দ্য কাস্টমার ইজ কল্ড অ্যান ইনডাইরেক্ট চ্যানেল বা ইন্টারমিডিয়ারিজ। মানে মধ্যম, মাঝে কে থাকবে প্রোডিউসার থেকে এজেন্ট থেকে হোলসেলার থেকে রিটেইলার থেকে কনজিউমার থেকে নরমালি কনজিউমার নিজে কনজিউম করতে পারে আর আবার গিফট করতে পারে, এরকম হতে পারে। এই যে এটাই বলছে যে প্রোডিউসার বা ম্যানুফ্যাকচারার, এজেন্ট, হোলসেলার দেয়াই আছে। আচ্ছা এরপরে কি বললে, ডুয়াল ডিস্ট্রিবিউটর হতে পারে কি, ম্যানুফ্যাকচারার or wholesaler uses more than one channel simultaneously to reach the end user। এক হতে পারে তারা কি করতে পারে, যে প্রোডিউসার থেকে এজেন্ট থেকে হোলসেলার, তারা মানে এই যে ম্যানুফ্যাকচারার বা হোলসেলার তারা
একই সাথে কয়েক ধরনের করতে পারে, সরাসরি ম্যানুফ্যাকচারার রিটেলারের কাছে দিয়ে দিতে পারে, আবার হোলসেলার রিটেলারের কাছে দিতে পারে, অথবা ম্যানুফ্যাকচারার যে অনেক অর্ডার নিয়ে ম্যানুফ্যাকচার সরাসরি কনজিউমারের কাছে দিয়ে দিতে পারে, আবার হোলসেলার অর্ডার নিয়ে সরাসরি কনজিউমারের কাছে দিয়ে দিতে পারে, বাকি আর কোনো মিডিয়া নেওয়া যেতে পারে। যেমন ধরেন কম দামের জন্য আমরা যাই না, যে অনেকে আছে যে বেশি লটে কিনলে, লট বলে বিজনেস, এগুলো লটে কিনলে কম প্রাইসে পাওয়া যায়, তাহলে কি করছে যে অর্ডার দিল প্রোডিউসারের কাছে, তাহলে এটা হতে পারে। এইটাই আবার এই যে রিভার্স চ্যানেল যেটা বললাম, নরমালি চ্যানেল মিন্স প্রোডিউসার, এজেন্ট, হোলসেলার, রিটেইলার, কনজিউমার, এইটাই ডুয়েলটাই। যেমন বলছে যে ম্যানুফ্যাকচারার আর হোলসেলার তারা 2-3 মিডিয়া ইউজ করতে পারে, আর এখানে জাস্ট রিভার্স চ্যানেল হচ্ছে কনজিউমার ডাইরেক্টলি কি করছে, অর্ডার টু দ্য প্রোডিউসার, কনজিউমার প্রোডিউসারের কাছে বলছে আই ওয়ান্ট টু বাই 50,000 শার্ট, কনজিউমার সরাসরি বলছে, তাহলে প্রোডিউসার কি করছে, ডাইরেক্ট প্রোডিউস করে কার অ্যাকর্ডিং টু কনজিউমার ওয়ান্ট এন্ড নিড অনুযায়ী কিন্তু সে প্রডিউস করছে, তাহলে কিন্তু এখানে আদার কোনো চ্যানেল আসলো না। আবার কনজিউমার কি করছে, ডাইরেক্ট হোলসেলারের কাছে বলছে, রিভার্স চ্যানেল কিন্তু, যে স্রোতের বিপরীত, এটা হচ্ছে স্রোতের দিকে আর এটা হচ্ছে রিভার্স, স্রোতের বিপরীত দিকে, যে কনজিউমার ডাইরেক্টলি প্রোডিউসার অর রিটেলারের কাছে অর্ডার দিচ্ছে, দেন দে আর গেটিং দ্য গুডস অর সার্ভিসেস। আর এখানে হচ্ছে এরা প্রোডিউসার আর হোলসেলাররা তারা নিজের কনভিনিয়েন্স অনুযায়ী 2-3 ধরনের চ্যানেল ব্যবহার করছে, আর এরা হচ্ছে প্রোডিউসার থেকে রিটেলারের কাছে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রিভার্স। হোয়াই রিভার্স? বিকজ consumer or client is giving order to the producer or wholesaler. Is it that two most frequent example of this are recycling and product recall? একই কথা, যে এটা হচ্ছে কনজিউমার লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাচ্ছে, আর এগুলো হচ্ছে ধরেন টপ থেকে বটমে আসছে। প্রাইসিং, প্রাইসিং একবার ওখানে বলেছি, ওইটাই আমি পরে আরেকটা আনছি। প্রাইসিংটা কি? যে প্রাইসিং ইজ দ্য প্রসেস হোয়ার বাই এ বিজনেস সেট দ্য প্রাইস অফ ইটস প্রোডাক্ট অর সার্ভিসেস, প্রাইস প্রোডাক্ট অর সার্ভিসের প্রাইস সেট করে। In setting prices, the business will take into account the price at which it could acquire the goods manufactured. Just এত না দিয়ে বলবেন যে ডিউরিং সেটিং প্রাইস, প্রাইস সেট করার সময় অর্গানাইজেশন বা সেলার যাই বলেন, কনসিডার দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট, মার্কেট প্লেস, কম্পিটিশন, মার্কেট কন্ডিশন, ব্র্যান্ড কোয়ালিটি এটসেট্রা। ডিউরিং সেটিং দ্য প্রাইস, প্রাইস সেট করার সময় দে বা আইদার প্রাইসিং ম্যানেজার অথবা প্রোডাকশন ম্যানেজার অর সেলার কনসিডার ম্যানুফ্যাকচারিং কস্ট, মার্কেট প্রাইস, কম্পিটিশন, মার্কেট কন্ডিশন, কোয়ালিটি, ব্র্যান্ড এটসেট্রা। There are pricing strategies. Operation oriented pricing, operation oriented বুঝতে পারছেন, according to operation they will charge the price. The objective is to optimize productive capacity to achieve operational efficiencies or to match supply and demand through varying price. That means according to operation they will charge the price. Here demand and supply should be considered. ডিমান্ড এবং সাপ্লাই কনসিডার করতে হবে। যখন ডিমান্ড বেশি তখন সাপ্লাই কম, তখন অটোমেটিক্যালি অপারেশন এফিসিয়েন্সি শো করার জন্য প্রাইস ইনক্রিজ করবে। তাই বলছে যে সাপ্লাই এন্ড ডিমান্ড থ্রু ভ্যারিং প্রাইস, পরিবর্তন করে আপনার এটা ডিটারমাইন করতে হবে। রেভিনিউ ওরিয়েন্টেড প্রাইসিং, রেভিনিউ কোম্পানি অলওয়েজ সিক রেভিনিউ, সো দেয়ার মাস্ট বি প্রফিট ফর দ্য কোম্পানি। cost plus fixed profit percentage is selling price. এই যে বললাম যে এর আগেই যে বলে আসছি যে কোথায় ওই যে স্কিমিং ওখানে যে কস্ট প্লাস ছিল, রেভিনিউ ওরিয়েন্টেড মানে আপনার প্রফিট ওরিয়েন্টেড, দ্যাট মিন্স কস্ট মাস্ট বি লেস দেন প্রফিট, মানে রেভিনিউ সেলিং প্রাইস মাস্ট বি গ্রেটার দেন কস্ট, সেলিং প্রাইস মাস্ট বি গ্রেটার দেন কস্ট, আমার বেশি দামে বিক্রি করতে হবে। Customer oriented pricing, where the objective is to maximize the number of customers, encourage cross-selling opportunities or to recognize different level in the customer's ability to pay. The customer oriented pricing বললাম না, penetration, penetration কি বলছে,
per pen 2 টাকা, but my cost is 80 টাকা। ধরেন cost 8 টাকা, I am selling pen 2 টাকা, why less than cost? Because I want to maximize customer. For maximizing customer, I am charging 2 taka, my customer is 10, I am getting 20 taka. Skimming, I am charging 10 taka, my customer is 2, I am also getting 20. But ultimately 2 customer I will lose. At 10 customer, obviously one of the customer will return back to me. তাহলে লাভ কি? Penetration. যে small price charge করলেও actually 10 customer, one of them obviously will come back to me. Value based pricing is it is very important. এই যে যেটা বললাম ব্র্যান্ড যারা পাইকারি ব্যবসার মতো ম্যাডাম, হ্যাঁ পাইকারি ব্যবসাটা করে আর কি, অল্প পয়সা কিন্তু অনেক বেশি সেল করে। এই যে একটা নাটক ওই দিন দেখলাম, যে আপনারা মনে অনেকে দেখছেন, যে ওই যে একটা ছেলে বেকার, সে গেঞ্জির ব্যবসা করে। ওই যে এই 100 টাকা, সত্যি কথা আমি একজন 100 টাকার গেঞ্জি বিক্রেতা, এরকম একটা নাটক আছে, এরা দেখবেন যে ভালো লাগবে। আসলে দেখছেন কিনা জানি না, অনেক কেউ কি দেখছেন? আমি 100 টাকার গেঞ্জি বিক্রেতা। না ম্যাম। ম্যাম এটা কি নাটকের নাম? হ্যাঁ এরকম নামটা আমি পুরাপুরি বলতে পারি, কিন্তু আমি 100 টাকার গেঞ্জি বিক্রেতা। হ্যাঁ আমি 100 টাকার গেঞ্জি বিক্রেতা। এরকম ছেলেটা ধরেন খুব ভালো পড়াশোনা করছে, কিন্তু এই ইন্টারভিউ দিলে বুঝে নিত, খুব ভালো ইন্টারভিউ দেয় কিন্তু কেউ নেয় না। তখন সে দেখছে যে আসলে আমার তো চুরি করে খাওয়া সম্ভব না, তখন সেই যে আপনার ভ্যানের উপরে গেঞ্জি বিক্রি করে পার প্রাইস 100 টাকা করে। কিন্তু মেয়ের বাবা, মেয়েকেও বলে নাই বা মেয়ের বাবা কেউ বলে নাই, তার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তার আগে দেখতেছে তার ভাই, মেয়ের ভাই এসে দেখছে, বা মেয়ের বাবাই যাই হোক ধরছে। যাই হোক, আমি কেন বললাম যে এই যে ভ্যালু বেসড যেটা বলছি, যে অ্যাকচুয়ালি যে আমরা যে ধরেন বিশেষ করে আফটার শেভিং লোশন বা কসমেটিক্স, এই জিনিসগুলো হচ্ছে ভ্যালু বেসড, যে আপনারা শেভ করার পরে যেটা যেন তেন এই জিনিস ব্যবহার করতে পারছেন না। এখন কসমেটিক্সও আপনার স্কিন রিলেটেড যেটা, এই জিনিসগুলো ভ্যালু বেসড, যে আপনার একেবারে স্কিন শুটার না হলে এটা ইউজ করা যাবে না। এই ক্ষেত্রে কোম্পানি কি করে, অলওয়েজ সিক খুঁজে বের করে কি, যে ইমেজ মানে কি, এখানে যে আমার যে ইনহারেন্ট মূল্যটা দেয় কাস্টমার, তখন তারা বেশি প্রাইস চার্জ করলে ওইটা নিবে, যে আমার যেটা শুট করবে এর বাইরে কিন্তু আমি ইউজ করতে পারবো না। এইখানে বললাম যে আসলে মানুষের ইনহারেন্ট যদি কি বলবো ইথিক্স থাকে, তাহলে সেখানে আসলে আমাদের সমাজে আমরা যদিও চিন্তা করি যে আমার জব কি, আমি আয় কত করি, আমার যে ব্র্যান্ডটা চিন্তা করি, কিন্তু আসলে তা না। আসলে মানুষের বিহেভিয়ার ক্যারেক্টারটা অনেক বড়, এই জন্যই নাটকটা বললাম। রিলেশনশিপ ওরিয়েন্টেড প্রাইসিং, এই যে ইফ রিলেশনশিপ, যখন হোয়েন কোম্পানি খুঁজে বের করে দা রিলেশন উইথ দ্য কাস্টমারের সাথে রিলেশন মেনটেন করতে যায়, দেখবেন যে অনেক সময় অনেক বিক্রেতা কি করে, ভালো মানে কাস্টমার যার সাথে লয়াল কাস্টমার বা রিলেশনশিপ অনেক দিনের, তখন সে বিশ্বাস করতে পারবে না, শার্টের দাম 500 টাকা, আপনার কাছে 400 টাকা রাখছে, 100 টাকা কম নিচ্ছে, কারণ সে জানে নেক্সট টাইম আই উইল সেল অ্যানাদার পারসন টু এই 400 টাকার 500 টাকার শার্ট এখানে 400 টাকা বিক্রি করছে, 100 টাকা লস আছে, আরেকজনের কাছে 600 টাকা বিক্রি করবে, এই যে লয়াল কাস্টমারকে ধরে রাখার জন্য। তাই বলছে যে রিলেশনশিপ মেইনটেইনের ক্ষেত্রে, এক্সিস্টিং কাস্টমারের সাথে গুড রিলেশন মেইনটেইনের ক্ষেত্রে প্রাইস ডাজন্ট ম্যাটার। এখানে কিছু কম হলেও আবার এটা ম্যাক্সিমাইজ করে ফেলা যায়। আছে মানে রিলেশন অনেক বড় ফ্যাক্টর, যেটা অ্যাকাউন্টিং আমি আপনাদের বলেছি যে ক্যাশ বেসিস আর অ্যাকুরাল বেসিস বলেছি না। ক্যাশ বেসিস আসলে অ্যাকচুয়ালি কোনো বেসিস না, যে আপনার ক্যাশ টাকা নাই আমি দিলাম না। অ্যাকুরাল বেসিসে কিন্তু বলেছিলাম যে ইউ আর ওয়েল নোন টু মি, আই এম গিভিং ইউ অন ক্রেডিট, ধারে বিক্রি করছি। এটাই হচ্ছে রিলেশনশিপ ওরিয়েন্টেড প্রাইসিং। একটার সাথে আরেকটা লিঙ্কেজ করে পড়াটাই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। সোশ্যালি, শেষ করে দেন ম্যাডাম। আচ্ছা এটাই শেষ করে দেবো। সোশ্যালি ওরিয়েন্টেড প্রাইসিং, socially oriented ki where the objective is to encourage or discourage a specific social attitude and behavior. হতে পারে either maybe encourage, কোন কাজকে এনকারেজ করে, হতে পারে আবার ডিসকারেজ, কিছু সোশ্যাল কাজকে ডিসকারেজ করার জন্য। সোশ্যালি ওরিয়েন্টেড প্রাইসিং, যে you are going to give food to the orphanage, আপনি এতিম বাচ্চাদের খাবার দিচ্ছেন, দেন আপনি তখন কি করছেন, আপনি গিয়ে কম দামে ধরেন মাছ বিক্রি করে দিল। আবার কি
যে আপনি এই মাছগুলো নিয়ে কি করছেন, যে আছে না কিনে নিয়ে আপনি হয়তো অপচয় করবেন, তাহলে আপনার থেকে বেশি দামে বিক্রি করা হবে। এটা বলছে যে সোশ্যালি ওরিয়েন্টেড কিছু কাজের জন্য এনকারেজ, কিছু কাজে ডিসকারেজ করার জন্য আবার প্রাইসিং অনেক সময় চেঞ্জ হতে পারে। এই প্রাইসিংটাই শেষ করে দিব। স্কিমিং আমি বলেছি যে শর্ট টার্মে প্রফিট আর্ন করা, নট সিক দ্য ইন্টারেস্ট অফ দ্য প্রোডাক্ট, বা কাস্টমারের ইন্টারেস্ট তার যে কি হবে এটা চিন্তা করে না। বলে দিচ্ছি এক্সাম্পল, পেনিট্রেশন এক্সাম্পল বলেছি যে মোর কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য লস লিডারে যে পুরো those are perishable good and cannot customer cannot স্টক পাইল, এতে তারা স্টক করে রাখতে পারে, স্টক পাইল বলে কি ওয়্যার হাউস করে রাখতে পারবে না। এটা আপনি একবারে 10 কেজি শাক কিনে আপনি এটা রেখে দিতে পারবেন না যে 1 মাস খাবো, এটা সম্ভব না। ভ্যালু বেসড প্রাইসিং, এটা হচ্ছে যে ভ্যালু বেসড প্রাইসিং বেসড অন কনজিউমার পারসিভ ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস। If you are satisfied, then you will several times go to that shop. If you are not satisfied, you will not go there. এটাই হচ্ছে ভ্যালু বেসড। সাইকোলজিক্যাল তো বলেই যে 90 এর আমি एग्जांपल দিছি, 99 এর একটা দোকান ওখানে আছে। সাইকোলজিক্যালি কস্ট প্লাস প্রাইসিং, এটাই আসলে যে সেলিং প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই অ্যাডিং এ স্পেসিফিক মার্কআপ, মানে প্রফিট রিটার্ন টু এ প্রোডাক্ট ইউনিট কস্ট, কস্টের সাথে একটা প্রফিট পার্সেন্টেজ যোগ করে করা হয়। এটাই অ্যাকচুয়ালি প্রাইস। আর দরকার নেই, আজকে পড়াবো না, অনেক বেশি পড়ায় ফেলছি নাকি? না ম্যাডাম, থ্যাংক ইউ, আপনাদের আসলে অনেক আগ্রহ করে ক্লাসটা করছেন, কারণ আমি আগায় থাকতে চাই। আগায় না থাকলে একটু মানে নিজের থেকে সবসময় টেনশন লাগে। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারেন। কোনো প্রবলেম আছে? না ম্যাম, পরীক্ষা কি জানুয়ারিতে হবে? পরীক্ষা ডুয়েটে জানুয়ারিতে ডেট দিয়ে দিছে। এখন আপনাদের এখনো কিছু বলা হয় নাই, কারণ হচ্ছে আপনাদের কোনো ডিপার্টমেন্ট ইয়ারের শেষ হয়ে গেছে ক্লাস, আমি যতটুকু জানি। কোশ্চেনও তারা করে জমা দিয়ে রাখছে, সবকিছু জমা নিয়ে রাখতেছে। ম্যাডাম ডুয়েটে কি ম্যাডাম অনলাইনে এক্সাম হবে না কেন সরাসরি? কোনো পিসি স্যার ডাইরেক্ট বলে নাই, কিন্তু আমরা বুঝতেছি, তারা টিচাররা বুঝতেছি যে অনলাইনের সম্ভাবনা বেশি, কারণ জানুয়ারিতে দেওয়া হয়েছে। জানুয়ারিতে মনে হয় না সরকার খুলে দিবে, ওদের সাথে বলা ঠিক হবে না, বুঝতে পারছেন? কারণে ম্যাম আমাদের সিটিতে সবচেয়ে অনলাইনে হাইয়েস্ট হলে কত তো হয়েছে? অনেক অসুবিধা হবে। সিটি থেকে বলছেন, বুঝতে পাই নাই, সিটির কি বলছেন? ম্যাম সিটিতে হাইয়েস্ট কত পাইছে? এটা আমি আসলে এখন জানাবো না। আমি চাচ্ছি যে আপনাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে সিটি অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স এগুলো সব একসাথে দিয়ে জানাবো। এখন জেনে মনটন খারাপও কিছু দরকার নেই, আমি চেষ্টা করব 30 এক্সাইটেড এর জন্য না, এটা এক্সাইটেড হয়েন না। আমি চেষ্টা করব মাই লেভেল বেস্টে যে 30-এ অন্তত মিনিমাম কয়েকজনকে 30, তারপর 29, 28, 25-এর নিচে যদি তারা ক্লাস টাস করছেন ঠিক মতো 25-এর নিচে অত দিব না, ঠিক আছে? চেষ্টা করবো। এই কারণে অ্যাসাইনমেন্ট, বড় অ্যাসাইনমেন্ট দিয়েছি, কারণ আপনাদের লুজার করে আমার কোনো লাভ নাই। বরং ভালো পাইলে আপনারা বেনিফিটেড হইলে, কিছু না হইলেও অন্তত দোয়া পাবো। আমাদের কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে? অ্যাসাইনমেন্টটা আপনারা, আমি বলেছি যে সব চ্যাপ্টারের করবেন। আচ্ছা এখন রেকর্ডটা বাদ দিয়ে দেন, এখন তার ফর্মাল কোনো কথা না।